দর্শক ও সুধী আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুনে জানাচ্ছি আমন্ত্রণ। দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি 3টি থেকে 4টি ঘরের মধ্যেই আমরা কিন্তু পেয়ে থাকি একজন হৃদরোগ রোগী। আসলে সিচুয়েশনটা এরকম হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল যে আমরা আরও বেশি প্রিভেন্টিভ মেজারে যাব, আরও বেশি মাত্রায় আমাদের নিজেদেরকে সচেতন করব, কিন্তু আসলে আমরা তা করতে পারছি না, কারণ আমাদের সচেতনতার কিন্তু এখন অভাব রয়ে গেছে হৃদরোগের বিষয়ে। আমরা সবসময় যখন কোনো সিরিয়াস কন্ডিশনে চলে যাই হার্টের, আমরা চিকিৎসার দিকে চলে যাই, আমরা ভালভের রিপ্লেসমেন্টের কথা বলি, রিং পরানোর কথা বলি, খুবই ব্যয়বহুল, এবং এই ব্যয়বহুলটা এরকম যে একটা ভালো ও মানের ফ্যামিলিতেও এটা বেয়ার করাটা আসলে কষ্ট হয়ে যায়। তো সেইখান থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে যদি একটু প্রতিরোধ করতে পারতাম, হয়তো বা এই খরচটা আমাদের ফ্যামিলিতে বার্ডেন হতো না, বা সরকারি ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করে থাকি স্বাস্থ্য খাতেও সেটা বার্ডেন হতো না। তো এই প্রতিরোধগুলো আসলে কোন কোন জায়গাতে আসলে আমাদের চিন্তা করা দরকার, এবং কোন কোন জায়গাগুলোতে আসলে এখনও আমাদের সময় আছে কথা বলার, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের বিষয়টিকে আজকে আমরা রেখেছি হৃদরোগের প্রতিরোধে কী করণীয়। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন সুনামধন্য অধ্যাপক ডাক্তার অমল কুমার চৌধুরী, অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। দর্শক, আপনাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। আপনারা চাইলে আমাদের আজকের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে, এবং ফেসবুক থেকে সরাসরি প্রোগ্রামটি দেখতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার, আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে শুভ সকাল জানাচ্ছি, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা ফার্স্টেই বললাম যে স্যার বার্ডেন অনেক বেশি হয়ে গেছে। যখন আপনাদের কাছে আসে পেশেন্টরা, অনেকটাই পিছিয়ে যায় যখন তাদেরকে একটা এস্টিমেশন দেওয়া হয় যে এই চিকিৎসা করতে হবে, তারা তখন সেটাকে আরেকটু কমানোর জন্য আরেকজন ডক্টরের কাছে যায় যে আমি কি আরেকটু কমায় বা আরেকটু ওষুধ খেয়ে কি এটা ঠিক করতে পারি কিনা বাকি, তখন দেখা যায় আসলে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু এই সিচুয়েশনটা হতো না যদি স্যার আমরা আরো ব্যাকে চলে আসতাম, বা আমরা আরো আগের থেকেই মাথায় রাখতে পারতাম যে প্রতিরোধ করা যেতে পারে। এখান থেকে স্যার যদি একটু বলেন যে হৃদরোগের প্রতিরোধের বিষয়টিতে স্যার বর্তমানে আমাদের থিঙ্কিংটা কি, বা আমরা কিভাবে আগাতে পারি? ধন্যবাদ আপনাকে। আজকের টপিকসটা খুবই ভালো রেখেছেন, কারণ আমার এই অনেক দীর্ঘ অভিজ্ঞতার শেষে এসে মনে হচ্ছে আমি যদি 50,000 রিং না লাগিয়ে যদি আমি প্রতিরোধে কাজ করতাম, হৃদরোগ প্রতিরোধে, আমার মনে হয় 5 কোটি লোকের জীবন রক্ষা করতে পারতাম। এই একটা আমার উপলব্ধি থেকে আমি পিছনের দিকে যাচ্ছি। কারণ এই অসুখগুলা করোনার আগে আমাদের গ্লোবাল বার্ডেন, কান্ট্রি বার্ডেন, ন্যাশনাল বার্ডেন, ফ্যামিলি বার্ডেন, সামাজিক বার্ডেন, ব্যক্তিগত যে বোঝা ছিল নন কমিউনিকেবল ডিজিজ। আমরা কাকে বলি নন কমিউনিকেবল? অসংক্রামক সাধারণ ব্যাধি। এগুলোর মধ্যে 1 নম্বরেই আসে হৃদরোগ, 2 নম্বরে উচ্চ রক্তচাপ, 3 নম্বরে ডায়াবেটিস, 4 নম্বরে ক্যান্সার, 5 নম্বরে অন্যান্য যে অসুখগুলো আছে, স্ট্রোক, কিডনির কিছু অসুখ, সিকেডি, এগুলা। তো এই 4-5টা অসুখ নিয়ে কিন্তু গভর্নমেন্ট, প্রতিটা গভর্নমেন্ট, আমাদের না, আমেরিকা, ইউরোপ এবং সমস্ত কান্ট্রি এই ডিজিজগুলো নিয়ে, এই আধুনিক যুগের এই ডিজিজগুলোকে প্রিভেন্ট করা, ট্রিটমেন্ট করা, আধুনিক চিকিৎসা করা, এইগুলা নিয়ে কাজ করছে। তার মধ্যে বিরাট একটা অংশ সব গভর্নমেন্টের হাতে আছে প্রতিরোধ। আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় মহাখালীতে দেখবেন, তার পাশেই কিন্তু এনসিডিসির অফিস আছে, এবং আমাদের সব বাজেটের, এই করোনার আগে বাজেটের 2/3 বাজেট ওখানে যেত, এখন আবার যাবে, করোনা কমে গেছে। এই বাজেটে কি আছে বা কি করতে চাই আমরা যে সিনিয়র প্রফেসর হিসাবে গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ার করে আমি যে জয়েন করলাম, ওখানেও আমি এই প্রতিরোধের উপর জোর দিই। তারপর চিকিৎসা তো আমাদের রাজ্যে সবাই জানি। এখন হৃদরোগ প্রতিরোধ কয়েক রকম আছে। আমরা কমন অসুখগুলো বলি, যেমন হার্টের রক্তনালীর ব্লক সম্বন্ধে একটু বেশি করে বলতে হবে, কারণ এটার প্রাদুর্ভাবের মতো ইয়াং 20 বছর থেকে শুরু করে 105 বছরেও একটা হার্ট অ্যাটাক পেলাম। আগে আমরা পড়েছি যে না, 70 বছরের পর হার্টের সমস্ত মেটাবলিজম স্টপ হয়ে যায়, অসুখ বিসুখও স্টপ হয়ে যায়, আর বাড়ে না, ওইভাবেই থাকে। তারপরে আস্তে আস্তে তার মানে কমে আসে সমস্ত কিছু, কোনো নতুন কোনো অসুখ দেখা দেয় না 75-70-এর পরে। এখন দেখছি যে 90 বছর বয়সে হার্ট অ্যাটাক পাচ্ছি, আবার এদিকে 20 বছর বয়সেও হার্ট অ্যাটাক পাচ্ছি। তার আগে একটু যাই, যেগুলো খুব বেশি বলার কিছু নাই, যেমন জন্মগত হার্টের অসুখ বাচ্চাদের হচ্ছে, এটার কারণ হিসাবে কিন্তু মাদের খুব সচেতন হতে হবে। রুবেলা ভ্যাকসিন, ওই সময় জ্বর আসলো কি না, ওই সময় কোনো ইনফেকশাস ডিজিজ হলো কি না, তার খাবার দাবার হেলদি কিনা, কোনো কেমিক্যাল মিশ্রিত খাবার খাচ্ছে কিনা,
এইগুলা যদিও কিছু ওনার করার নাই, যদিও আমাদের পলিউশন একটা বিরাট ইম্পর্টেন্ট, পলিউশন একটা মা কীভাবে ঠেকাবে। তারপরেও আমাদের সরকারকে আমরা বলবো, আমরা যারা সচেতন আছি, আপনারা যারা মিডিয়া আছে, তাদের যেখানে যেখানে যারা পরিবেশগত কন্ট্রোল করে, পরিবেশ কন্ট্রোল করে, পরিবেশ বিভাগ আছে, তাদেরকে বলবেন যে আপনারা এগুলো কন্ট্রোল করেন। যারা খাদ্য নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে কনজিউমার অ্যাসোসিয়েশন আছে, তাদের মাধ্যমে করলে আমরা এই যে জন্মগত যে ত্রুটি হার্টের মধ্যে, একটা বাচ্চা হার্টের ছিদ্র, একটা ছিদ্র, দুইটা ছিদ্র, টেট্রালজি অফ ফ্যালট, আপনি জানেন যে অনেক ব্যয়বহুল কারেকশন, বড় অপারেশন, এরা মানে অনেক, এবং এগুলো হয়ও সাধারণত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। তারপরে আসি ভালভের অসুখ। ভালভের অসুখ আমরা প্রায়, এখানে একটু বলার বিষয় আছে যে ভালভুলার ডিজিজগুলো যে আমরা বলি, অনেকে এটা বুঝতে পারে না যে আসলে এটা কোথায় হচ্ছে বা এটা হলে আসলে একটু বুঝিয়ে বলি, আপনার মাধ্যমে একটু বুঝিয়ে বলি। হার্টের দুইটা সাইড আছে, একটা লেফট সাইড, রাইট সাইড। লেফট সাইডের উপরে থাকে অলিন্দ আর নিচে থাকে নিলয়। রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম। এই চারটা চেম্বারের মধ্যে চারটা ভালভ থাকে, দুইটা উপরে, দুইটা চেম্বারের মাঝখানে। এই ভালভের লেফট সাইডের ভালভগুলো খুব অ্যাফেক্টেড হয় এবং খুব ইম্পর্টেন্ট। মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ, এই দুইটা ভালভই বাতজ্বর যারা অ্যাফেক্টেড হয় বেশি। জন্মগতও কিছু ভালভের অসুখ আছে, যেমন বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, এগুলা জন্মগত থাকতে পারে, কিন্তু 5 থেকে 15 বছরের মধ্যে যে গিরা ব্যথা, গলা ব্যথা করে যে জ্বর আসে, 15 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু এটা তুষের আগুনের মতো পরে ভালভে এসে জড়ো হয়, ভালভকে ড্যামেজ করতে থাকে। কোন দিকের ভালভ? লেফট সাইডের ভালভ, মাইট্রাল ভালভ, অ্যাওর্টিক ভালভ। একটা ভালভের রিপ্লেসমেন্ট খরচ আধুনিক চিকিৎসা এসেছে, সেটা তো আরও ব্যয়বহুল, প্রায় 20 লক্ষ টাকার উপরে, 20 থেকে 30 লক্ষ টাকা, যেটা বুক না কেটে আমরা যেভাবে রিং বসাই, এনজিওগ্রাম করি, ওর মাধ্যমে, ক্যাথেটারের মাধ্যমে যে ভালভ, নতুন ভালভ প্রতিস্থাপন করে আসা। স্যার এখানে যে একটা কথা মেনশন করলেন যে 5 বছর আগের কথা বললেন, স্যার এখানে আমরা তখন আসলে কিভাবে বুঝতে পারবো বা এই ধরনের, আমি তো বললামই যে রিমেটিক ফিভার, আমি বলছি যে ইট লিক্স দ্য নি জয়েন্ট বাইট দ্য হার্ট। এটা জয়েন্টগুলোকে একটু ব্যথা দিবে, গলাকে একটু ব্যথা দিয়ে ভালো হয়ে যাবে, কিন্তু বাইট করবে, পরে বাইট করবে, তুষের আগুনের মতো যে বললাম যে ড্যামেজ করবে ভালভকে। এটা বুঝতে হবে যে ওই সময় 5 থেকে 15 বছরের মধ্যে যদি টনসিলাইটিস হয়, ফ্যারিঞ্জাইটিস হয়, তাহলে একটু খেয়াল করে দেখতে হবে যে এটা কি স্ট্রেপ্টোককাস বিটা হেমোলাইটিকাস টাইপ ল্যান্সফিল্ড গ্রুপ এ দিয়ে হয়েছে কিনা, মানে একটা স্পেসিফিক একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে কিনা, ওইটা একটু, এটা খুবই কম ব্যয়বহুল, 200-300 টাকার মধ্যে স্টাডি করলেই পারা যাবে, এবং ডাক্তাররাও ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলবে। এমবিবিএস ডাক্তারই যথেষ্ট বাতজ্বর ডায়াগনোসিস করে। তখন থেকে যদি আমরা পেনিসিলিন প্রিভেন্টিভ নিই, তাহলে কিন্তু হতে পারে। আমরা যেটা আসলে সবসময় ছোটবেলা থেকে দেখি যে 5 বছর ধরে একটা অ্যান্টিবায়োটিক একটা কোর্স চলতে সময়, 5 বছর অথবা তার চেয়ে বেশিও হতে পারে কারো। আমরা এটাতে আবার আসবো। আজকে একজন দর্শক আছেন স্যার, আমরা ফোনটি নিয়ে আপনার কাছে আসছি স্যার। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ফজলুল ইসলাম। জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। বয়স 56। জি আমার জানতে চাচ্ছি, আমার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কোলেস্টেরল আছে, ওষুধ খাই সবগুলাই মোটামুটি নিয়ন্ত্রণে থাকে বলা যায়। এখন স্যার আজকে যে বিষয়টা আছে যে হার্ট থেকে বাচ্চার প্রতিরোধের উপায়, এখন এইগুলা যেহেতু আমার 3টা মেজর রোগী আছে, এখন কিভাবে চললে বা কেমন থাকলে আমি হার্টটা ভালো থাকবে? আমরা ইকো করেছিলাম স্যার, ইকো রিপোর্টটা ভালো এসছে, এই রিপোর্ট বলো যে ইকোতে হার্টের পজিশন ভালো আছে, সমস্যা নাই, কিন্তু সামনে যদি আমার ভালো রাখার চেষ্টা করি, ভালো রাখতে চাই, তাহলে আমি কি ভাবে কেমন ভাবে চললে আমি ভালো থাকতে পারবো, এই বিষয়টা স্যারের সাথে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম। হৃদরোগের যে হার্ট অ্যাটাক গ্রুপের যে অসুখ, ইসকেমিক হার্ট ডিজিজ বলি আমরা, অনেক সময় বলি যে ব্লকের অসুখ হার্টে, এটার আমি উত্তর দিয়ে দিতে পারবো সব দর্শকের জন্যই। উনার কোশ্চেনটা খুবই প্রযোজ্য হবে যে উনি কীভাবে ভালো থাকবে। আপনি একটা ইকো করেছেন, কিন্তু আপনি যদি হাঁটতে পারেন একটু, যেহেতু আপনার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কোলেস্টেরল আছে, আমার মনে হয় একটা এমবিবিএস কোয়াক ডাক্তার থেকে শুরু করে আপনি যে ডাক্তারে, যেখানে আপনার অবস্থান, ডিস্ট্রিক্ট শহর হোক, উপজেলা শহর হোক, বিভাগীয় শহর হোক, সবাই আপনাকে হাঁটতে বলবে যে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করেন। তা আপনি হেঁটে প্র্যাকটিস করে একটা ইটিটি করবেন, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা আপনাকে বলে দেবে যে আপনার হার্টের ব্লক জনিত কোনো অসুখ হচ্ছে কি না। আজকে যেটা আর্লি ধরতে পারবো সেটা হচ্ছে আপনাকে হয়তো হার্ট অ্যাটাক হয়ে 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে, 5 বছর পর্যন্ত কোনো ব্লক হলে ইটিটিতে ধরা পড়ে। এটা আমার খুবই একটা প্রিয় পরীক্ষা এবং খুবই কম ব্যয়বহুল।
আপনি ইকো করেছেন যে টাকায়, ওই টাকাতে আপনার একটা ইটিটি আর একটা ইকো আপনাকে ইয়ারলি করতে হবে। আমি এটা প্রোটোকলটা বলে দিচ্ছি যে আমাদের দেশে যেভাবে এই হার্টের ব্লকের অসুখ হচ্ছে তাতে আপনার আমি মানে আমার পেশেন্টদের বলে দিচ্ছি যে যাদের রিস্ক ফ্যাক্টর আছে, আপনার কিন্তু চারটা মেজর রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনার চারটায় আছে। ওজনটা বলেন নাই, আপনার চারটায় আছে। স্মোকিং করেন কিনা বলেন নাই। 1 নম্বর রিস্ক ফ্যাক্টর হচ্ছে উচ্চ রক্তচাপ, 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস, 3 নম্বর হচ্ছে কোলেস্টেরল, 4 নম্বর হচ্ছে স্মোকিং। 4 নম্বরে ধূমপান এবং জর্দা তামাক 4 নম্বরে বলেছি, কিন্তু এটা 3টার সমষ্টির চাইতেও বেশি ক্ষতিকারক। আমি আমার ডক্টর মলির মাধ্যমে, আমাদের অ্যাঙ্করিং মাধ্যমে জানাচ্ছি, জনগণকে আমি সচেতন করতে চাই যে এই 4টা ধূমপান তো একবারে বাদ দিতে হবে, এটা আপনার হাতে। আর 3টা যদি থাকে খুব মানে 100% খুব নিখুঁতভাবে কন্ট্রোলে রাখতে হবে। আপনি প্রেশারের ওষুধ খান, প্রেশার কন্ট্রোল নাই। আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন 3 রকম 4 রকম, ইনসুলিন নিচ্ছেন, 3বার ছিদ্র করছেন গা, ইনসুলিন কন্ট্রোল, ডায়াবেটিস কন্ট্রোলে নাই, সুগার কন্ট্রোলে নাই, কী লাভ? প্রেশারের ওষুধ খাচ্ছেন, কী লাভ? কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন, কোলেস্টেরল কন্ট্রোলে নাই। আপনি এইগুলা খুব নিয়মিত চেক আপ করে খুব সুন্দর করে কন্ট্রোলে রাখবেন। ধূমপান করবেন না, 1 ঘন্টা করে হেঁটে প্র্যাকটিস করে এসে একটা ইটিটি করবেন। ইটিটি নেগেটিভ হলে আপনাকে ইয়ারলি একটা টেস্টই করা লাগবে, সেটা ইটিটি গড়পড় হয়ে গেলে, এক্সারসাইজ টলারেন্স টেস্ট গড়পড় হয়ে গেলে, তখন আপনি আবার ব্যাক পিছনে এসে ইকো, ব্লাড সুগার, কিডনি ঠিক আছে কিনা, চর্বি ঠিক আছে কিনা, এগুলো দেখবেন। আপনাকে আপনার ব্যয় কমাই দিলাম, শুধু একটা প্রতি বছর একটা করে ইটিটি করে দেখবেন আগে, তারপর অন্যান্য টেস্ট করবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা একটা কথাতে ছিলাম, ভালভুলার হার্ট ডিজিজ নিয়ে একটু কথা বলেছিলাম স্যার। আমরা এই জায়গাটাতে একটু আসি। হার্ট অ্যাটাক যে সমস্যাটা হয় অনেকেরই হয়, অনেক সময় দেখা যায় যে আগের দিন রাতেও ভালো ছিলেন, সকাল উঠে এরকম হচ্ছে যে হার্ট অ্যাটাকের হিস্ট্রি পাওয়া গিয়েছে, অনেক সময় শোনা যায় এরকম। এই বিষয়টিতে আসলে কি করণীয় ছিল, বা এই জায়গাটিতে আসলে আমাদের কি করার আছে, বা কেন এটা হলো বা এরকম? আমি একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে না বললে হবে না। আমাকে প্রায় গত সপ্তাহে 26 রোজার দিনে আমাকে আমার ইউনিভার্সালে থেকে, ওখানে 24 ঘন্টা 7 দিন 24 ঘন্টা আমরা এনজিওপ্লাস্টি করি, মানে হার্ট অ্যাটাকের চিকিৎসা করি, আধুনিক চিকিৎসা যেটাকে বলা হয় প্রাইমারি এনজিওপ্লাস্টি। হার্ট অ্যাটাকের সাথে সাথে 12 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে রিং বসাই দিই। তো একজন হাই অফিসিয়াল, আমি নাম বলছি না, কোনো একটা এডিসির হাজব্যান্ড আমাকে 12-12:30 কল দিল যে স্যার একটু আসতে হবে, ওনারা আপনাকে চিনে, আপনার কাছে প্রাইমারি এনজিওপ্লাস্টি করুন। উনি যাই দেখি যে ওনার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, শুধু স্মোকিং, 33 বছর বয়স, আমি নামটাম বলছি না, 33 বছর বয়স। তাহলে তার স্মোকিংটা কত কাজ করেছে তার, এবং সে 2 ঘন্টা করে ইফতারির পরে রেগুলার হাঁটতো। সেই দিন সে হাঁটতে গিয়েছে, বুকে ব্যথা উঠেছে, হসপিটালে এসে দেখেছে তার এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র এমআই, মানে সবচেয়ে বড় অ্যাটাক। দেখুন আপনি এটাকে কি বলবেন? এটাকে আপনি তাহলে সে যদি ইটিটি করতো, উনি আমাকে দাবি করছে যে আমি তো 2 ঘন্টা হাঁটতাম, বুকে ব্যথা উঠতো না, কিন্তু হার্টে চেঞ্জ হতো কিনা এটা তো উনি বুঝতে পারে নাই। ইটিটি অনেকেই বলে যে অনেক শিক্ষিত লোক, ডক্টর মলি আমি আপনাকে শেয়ার করি, অনেক শিক্ষিত লোক, 3টাতে পিএইচডি, তাকে আমি একটা ইটিটি করাইতে পারি নাই। তার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে। কেন? বলে যে আমি তো 6 কিলোমিটার হেঁটে এসে 6তলা বাসায় উঠি না। তাকে ইয়ারলি ইটিটি করতে হবে, কারণ ইটিটিতে যে চেঞ্জ হবে হার্টের, ওই চেঞ্জ তো একটা ট্রেডমিলে ধরা পড়বে না। ট্রেডমিলে কি কার্ডিয়াক মেশিন, কার্ডিয়াক ইসিজি লাগানো থাকে, প্রেশার মনিটর লাগানো থাকে, অন্যান্য যে প্যারামিটারগুলো লাগানো থাকে, তা হবে না। আমি ডাক্তার, আমিও ইটিটি করি, প্রতি বছর একটা করে ইটিটি করি। এই জন্য তাকে ইটিটি যদি করা হয়, যদি আগে ধরতে চান, যদি রিস্ক ফ্যাক্টর থাকে, আমি এখানে একটা যে দেখে প্রিভেন্টিভের যে একটা লিফলেট আমি দীর্ঘদিন থেকে দিয়ে আসি সচেতনতার জন্য, এবং এটা খুবই আপডেট করি 6 মাস পর পরে, যত গবেষণা হয় সেটা দিয়ে আমি আপডেট করি। মাত্র 13টা লাইন আছে, 5টা হেডিংয়ে। এটা যদি একটু আমাদের দর্শকবৃন্দ এবং যাদের রিস্ক ফ্যাক্টর আছে, তার 5 নম্বর পয়েন্টটা হচ্ছে 4টা রিস্ক ফ্যাক্টর: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য এবং ধূমপান। এই 4টা রিস্ক ফ্যাক্টর থাকলে তাকে যে কোনো বয়সে, তার যদি বয়স 20 হয়,
না, ইকোইটিটি করতে হবে, আর না হলে 50 বছরের পরে ইয়ারলি ইকোইটিটি করতে হবে। এখানে আরেকটা প্রশ্ন এটার সাথে যোগ করি যে স্যার হার্ট অ্যাটাকের যে আরেকটা বিষয় ইদানিং পাওয়া যাচ্ছে ঘুমের মধ্যে হচ্ছে এবং মারাও যাচ্ছে অনেক ইয়াং কালে, এগুলোর হিস্ট্রিতেও কি আমরা এগুলো পাচ্ছি কিনা বা এরকম কি? এইগুলোতেও তাদের ঘুমের মধ্যে মরে যে মানে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে একটা কারণ হচ্ছে ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে হবে। ফ্যামিলিয়াল মানে আমি যে চারটা বললাম এই চারটাই কিন্তু অ্যাকোয়ার্ড, মানে পরে হয়েছে, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তচর্বির আধিক্য পরে হয়েছে, কিন্তু যদি তাদের পারিবারিক যদি হিস্ট্রি থাকে সাডেন কার্ডিয়াক ডেথের, এসসিডি বলে, সাডেন কার্ডিয়াক ডেথ, মানে একবারে মানে উইদিন সেকেন্ড উইদিন মিনিট হার্ট অ্যাটাক হয়ে, আগে যে আমরা যেগুলো বলছিলাম যে ইয়াং মেয়েটা মারা গেল, ইয়াং ছেলেটা মারা গেল, জিনে টেনে ধরেছে, হয়তো গলা টিপে মেরে ফেলেছে, আমার বাড়ি গ্রামে আমি এরকম শুনেছি, পরে এখন এক্সপ্লেন করি না, এগুলা কার্ডিয়াক অ্যারেস্ট মানে অ্যারিথমিয়া, ওই হার্ট যে ইলেকট্রিক্যাল সার্কিট থাকে সেই সার্কিটে যদি শর্ট সার্কিট থাকে অথবা কোনো ডিফেক্ট থাকে হঠাৎ করে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আপনি জানেন ভিটিভিএফ হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের মূল কারণ। এই ভিটিভিএফ এর জেনে হার্টের রক্তনালীতে ব্লক লাগবে না, এটা একটা রেয়ার ঘটনা, কিন্তু তারপরেও পারিবারিক যদি আমরা অল্প বয়সে হিস্ট্রি থাকে, আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি করে হল্টার মনিটর করে আমরা ধরতে পারি যে তার সাডেন কার্ডিয়াক ডেথ হচ্ছে। আমরা যদিও আজকে প্রতিরোধ নিয়ে কথা বলবো, তারপর আমরা চাবো আপনার কাছ থেকে, যেটা আপনি আমাদের সাথে আছেন, দু একটা ট্রিটমেন্ট বিষয় নিয়ে কথা বলতে। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাইছি, জন্মগত ত্রুটি। হার্টের ক্ষেত্রে এই টার্মটা কিন্তু খুবই কমন, যারা আপনারা হৃদরোগে কাজ করেন, যে জন্মগত হৃদরোগ ত্রুটি অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। এটার কারণগুলোকে স্যার একটু জানবো। তার আগে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম লিপি, আমার বয়স 43, আমার ওজন হলো 62। আমার বেশ কিছুদিন যাবত মানে বুকে বাম পাশে প্রচন্ড পেইন হয় এবং বাম হাত ধরে যায়, বিশেষ করে বাম হাত। মানে কাজ করতে, বাসার কাজ করি, হাঁটি, মানে সবকিছুতেই মানে হাত ধরে যায়, আর চোয়ালো ধরে যায়, ইদানিং হলে চোয়ালো ধরে যায়। আমি সেই ক্ষেত্রে হার্টের ডক্টর দেখিয়েছি, ইসিজি, ইকো, এনজিওগ্রাম পর্যন্ত আমি করেছি, রিপোর্ট সব নেগেটিভ। কিন্তু আমার এই মানে ব্যথাটা কমছে না কোনোভাবেই, কি করণীয় যায় কাইন্ডলি যদি স্যার। ধন্যবাদ আপনাকে, আপনি সব নিয়ম মতোই করেছেন, হৃদরোগ বিশেষজ্ঞকে দেখেছেন, ইকো, ইটিটি এবং এনজিওগ্রাম পর্যন্তও করেছেন। আপনি এখন কার্ডিয়াক থেকে অন্যদিকে একটু মনোযোগ দিতে হবে। এটা নিউরোলজিক্যাল পেন কিনা, অর্থোপেডিক্সের ডাক্তার দেখাবেন, একজন নিউরোলজিস্ট দেখাবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। অনেক সময় মাস্কুলোস্কেলেটাল পেন থেকে এবং রেডিকুলোপ্যাথি আচ্ছা, আমরা কথা বলছিলাম, আমরা বারবার একটা টার্ম সবসময় যখন কার্ডিওলজিস্টরা আসেন আমাদের সাথে, যে জন্মগত ত্রুটি, মানে জন্ম থেকে হার্টের বিভিন্ন সমস্যা হচ্ছে বাচ্চাদের, এবং বড় হয়ে দেখা যাচ্ছে অনেকদিন পরে গিয়ে এটা ইভালুয়েটেড হচ্ছে। এই বিষয়টিতে স্যার আমাদের কি করণীয় ছিল, বা মাদের কোনো সতর্কতার বিষয় ছিল? এইটা আমার কাছে খুব অবাক লাগে যে এত টেকনোলজির যুগে আমরা কত দামি মোবাইল ইউজ করছি, কত কিছু ইউজ করছি, কিন্তু এই যে একটা বাচ্চা হলো বিদেশে, কিন্তু জাপান, কোরিয়াতে দেখেছি যে একটা বাচ্চা হসপিটালেই তো ওদের হয়, হোম ডেলিভারি খুব কম, তারা কেউ কালার ডপলার না করে বাড়ি যায় না, এবং তাদের 10 মাস বা 9 মাস বয়সে ইন্ট্রাইউটেরাইন কালার ডপলার করা হয়, বাচ্চার হাতটা দেখা হয় যদি কোনো সন্দেহ হয়। সেটা হচ্ছে ত্রুটি ঠিক করার মধ্যে, এবং বাচ্চার পেটে থেকে আজকাল চিকিৎসা করা হচ্ছে। এই মায়ের পেট ছিদ্র করে আম্বিলিকাল আর্টারি ভেন দিয়ে ক্যাথেটার ঢুকায়ে ছিদ্র বন্ধ করে আসা, পিডিএ ক্লোজ করে আসা, এএসডি ভিএসডি ক্লোজ করে আসা, কমপ্লেক্স জন্মগত অসুখগুলা মায়ের পেটের মধ্যে চিকিৎসা করে আসা হচ্ছে। সেখানে দূরা সেটা নয় বাদি রাখলাম। আমরা হওয়ার পরে আমরা একটা কালার ডপলার করব না, আমরা একটা যদি ইকো না করি, একটা কালার ডপলার না করি, তাহলে বাচ্চাকে স্কুলে, যেমন জাপানের রুল আছে 4 to 6 ইয়ারে স্কুলে যাওয়ার আগে তাকে একটা কালার ডপলার করে যেতে হবে। আমার একটা ভাগিনা ওখানে গিয়েছিল, স্কুলে যাওয়ার আগে কালার ডপলার করে তার ভিএইচডি ধরা পড়েছে। আর একটা ছোট্ট ভিএইচডি ছিল, তাকে ক্লোজ করে তাকে স্কুলে পাঠানো হয়েছে। তো এইটা হচ্ছে যদি হয়ে যায়, আমি তো আগে বললাম কেন হয়, এর আগে তো বললামই যে খাদ্যাভ্যাস, রুবেলা ইনফেকশন, মায়ের খাদ্যাভ্যাসের কারণে এবং পলিউশন, এটা তো আর আমাদের হাতে নাই। এটা যতটুকু সচেতনতা, এটা আমাদের সরকার, আমাদের যথেষ্ট সচেতন, আমার ধারণা এগুলা ঠিক করবে। কিন্তু ব্যক্তিগতভাবে বাচ্চাটা হওয়ার পর তাকে যদি একটা
ধরা পড়েছে 40 বছর বয়সে। আমি কালকে একটা কার্ডিয়াক ক্যাথ, গতকালকে একটা কার্ডিয়াক ক্যাথ করেছি, সে বলছে 2 মাস আগে আমি 5 মণ বোঝা তুলতে পারতাম এবং আমি দুবাইয়ে গিয়ে সৌদি আরব গিয়েছিলাম, কিন্তু আমি যাই কাজ হঠাৎ করে আমার শরীর খারাপ হলো, আমি ফিরে আসলাম, দেখলাম যে হার্টের মধ্যে একটা প্রায় 40 মিলিমিটার ছিদ্র, AHD। এটা কার্ডিয়াক ক্যাথ করছি, আমার মনে হয় না অপারেটিভ লেভেলে আছে, কিন্তু এটা একটা অ্যাপেন্ডিসাইটিসের মতো, হার্টের অ্যাপেন্ডিসাইটিস অপারেশনকে বলা হয় AHD অপারেশন। যে কার্ডিয়াক সার্জনরা এই অপারেশন দিয়েই হাত মানে ইয়াংরা স্টার্ট করে। এটাকে কত সিম্পল ছিল না, তার যদি 4 থেকে 6 বছর বয়সে ধরা পড়তো, 20 বছর বয়সেও ধরা পড়তো। এখন তো আমি রিপোর্টটা দেখি নাই, আমি এখন যাব হসপিটালে, যাই দেখবো যে রিপোর্টটা অপারেবল আছে কি নাই। আমি উদাহরণ দিয়ে বলি যাতে মানুষজন বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি যে আপনারা বাচ্চাদের একটা কালার ডপলার অবশ্যই, মানে এই প্রিভেনশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, তাহলে তার আজকে তার অপারেশন করলেও কিন্তু সে আগের মতো বেনিফিট পাবে না, কারণ চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হলো, এবং একটা ওপেন হার্ট সার্জারি হবে তারপরে সে কতটুকু সুস্থ থাকবে ঠিক নাই। কারণ যার আপনি জানেন যে মানে সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট, সময়ের 1 ফুটে চিকিৎসা করলে ক্যান্সারও ভালো হয়ে যায়। স্টেজ 1-এ সব ক্যান্সার ভালো হয়, স্টেজ 1-এ, স্টেজ 2-তেও সব অনেক ক্যান্সার ভালো হয়, 3-তেও অনেক ক্যান্সার ভালো হয়, স্টেজ 4-5 চলে গেলে তো অনেক ক্যান্সারই ভালো হয় না। আর সেখানে হার্টের এত বড় ছিদ্র, কত হার্টের পরে ইফেক্ট ফেলেছে, লাংসের পালমোনারি হাইপারটেনশন করে ফেলেছে, এগুলো তো পার্মানেন্ট, এগুলো তো রিগ্রেস করবে না, এই জন্য আমি বলছি যে একটু সচেতন হন। আপনারা টেকনোলজি ইউজ শিখেছেন, আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে একটা কালার ডপলার করেন। এবং খুব দ্রুতই আমি বলে শেষ করছি, এই যে BCS-এ যে ক্যাডার সার্ভিসে যে মেডিকেল টেস্ট করি, ওরা তো ইয়াং ছেলেপেলে সচেতন, ওদের জন্মগত হার্টের ত্রুটি এই BCS-এ এসে ধরা পড়ে। স্যার আপনাদের খুব রিকোয়েস্ট করি স্যার, একটা চাকরি পেয়েছি, আমি স্যার 1 মাসের মধ্যে চিকিৎসা করে নেব, একটু স্যার ক্লিয়ার করে দেন, রিকোয়েস্ট করে। তখন আমি বলছি না, তুমি তো যেতে পারবে না, তোমার তো একটা ডিফেক্ট নিয়ে তুমি এত বড় VHD এখনও ক্লোজ করো নাই, যেটা চাইল্ডহুডে করার কথা ছিল, তুমি আবার করবা কিনা, ঠিক আছে কিনা, পরে আমাদের বলবে যে কারা মেডিকেল টেস্ট করেছে, অসুস্থ, লিভ লেটার দিবা, এগুলা। এই জন্য আমি বলছি সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আজকে এখন ফেরত এসে ট্রিটমেন্টটা নিয়ে আর কিছু কথা বলবো, যে হয়ে গেলে আমরা কি কি ধরনের ট্রিটমেন্টগুলো দিতে পারছি এবং আপনারা কিভাবে দিচ্ছেন সেটা জানবো। স্যার, তার আগে একটা ছোট বিরতি আছে স্যার, বিরতির পর আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমরা আজকে কথা বলছিলাম হৃদরোগের বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে। স্যার, এই জায়গাটা থেকে এসে একটু যদি আলোচনা করি, যে একটা কমন খুব কোশ্চেন থাকে যে উপরে মানে বুকের দিকে ব্যথা হলে আমরা আসলে এখন যেহেতু সচেতনতাটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি, আবার আমরা এটাও ভাবছি যে অনেক সময় দেখা যায় বুকে ব্যথা হলেই কিন্তু মানুষ মনে করে যে মনে হয় হার্টের সমস্যা বা কিনা। এখানে ব্যথাটার ধরনটাকে যদি স্যার একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে, যে কোন ব্যথাগুলো আসলে হার্টের ব্যথা বা বুকের ব্যথা। বুকের ব্যথা হয়তো কারো জন্য আতঙ্কজনক, কিন্তু বুকের ব্যথা কিন্তু নেগলেক্টও পার্সেন্টেজও কম না। আপনি বললেন না বুকের ব্যথা হলে ওরিড হয়ে যায়, একটা পার্সেন্টেজ ওরিড হয়, আবার একটা পার্সেন্টেজ নেগলেক্ট করে হার্ট অ্যাটাক হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়েও হসপিটালে যায়। বুকের ব্যথা কার্ডিয়াক ব্যথা কিনা, রাত 2টার সময় কারো একটা ব্যথা হচ্ছে, তখন আপনাকে একটা বাড়ানো, দিনের বেলা হলে না একটা ডাক্তারের কাছে যাই দেখালেন, তাহলে আপনাকে একটু যদি আমরা যদি একটা জনগণকে সচেতন করতে পারি যে কারা 1টা-2টার সময় গাড়ি নিয়ে হোক, রিক্সা নিয়ে হোক, হেঁটে হোক একটা হসপিটাল, কার্ডিয়াক হসপিটাল বা অগত্য একটা যায় ECG করবে কারা, সেটা হচ্ছে যে টিপিক্যাল হার্টের ব্যথার কিন্তু সবার ক্ষেত্রে উপসর্গ একরকম নয়। আগে বলে নিচ্ছি, একটু আগে কিন্তু একজন মহিলা দর্শক বললেন চল ব্যথা করে, হাত ব্যথা করে, কিন্তু টিপিক্যাল মানে একবারে আদর্শগত হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে বুকের মাঝখানে হবে। রুগী সবসময় বুকের মাঝখানে হাত দিবে, ডান সাইডেও না বাম সাইডেও না, মাঝখানে হাত দিবে, এবং এই ব্যথাটা রেস্ট নিলে অথবা জিহ্বার নিচে যদি নাইট্রেট দেয়, ওই যে স্প্রেটা আছে, তাহলে কমবে। আর একটু পরিশ্রম করতে গেলে ব্যথাটা বেড়ে উঠবে বা খাওয়ার পরে বেড়ে উঠবে, এবং এই ব্যথাটা মিনিমাম আধ ঘন্টা পারসিস্ট করবে। তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা কার্ডিয়াক পেন। তাহলে একটা হসপিটালে যেতে হবে, এবং তার সাথে খুবই ইম্পর্টেন্ট বয়সটা কনসিডারেশন আনতে হবে। একটা 18 বছরের ছেলে এরকম করলো, আর একটা হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ চর্বির আধিক্য,
এই রকমের একটা রুগী রাত 1টার সময় বললো যে আমার বুক চেপে আসতেছে, না, উইদিন 10 মিনিটস যত তাড়াতাড়ি সম্ভব একটা হসপিটালে যাই, শুধু 2টা টেস্ট, একটা ইসিজি একটা টোপোনিনাই, এই 2টা যদি নর্মাল থাকে তাহলে সে বাড়িতে ফিরে আসতে পারে। পরের দিন ভালো করে ডাক্তার দেখালো, ইকো ইটিটি এগুলো করা লাগবে কিনা, তার নিজস্ব যে কার্ডিওলজিস্ট আছে, হৃদরোগ বিশেষজ্ঞ মেডিসিন বা হৃদরোগ বিশেষজ্ঞ আছে, তাদের কাছে দেখালো। কিন্তু ওই রাতে যেতে হলে এই বুকের মাঝখানে ব্যথা হতে হবে। যদি লেফট হ্যান্ডে রেডিয়েট করলো, কিন্তু রেডিয়েট ম্যান্ডেটরি না, বুকের মাঝখানে ব্যথা, এক্সাজারবেশন, মানে কোনো কাজ করতে গেলে বাড়ছে, রেস্ট নিলে ভালো হচ্ছে। অথবা জিহ্বার নিচে যদি বাসায় নাইট্রেট থাকে, কারো বয়স্ক লোকের যদি জিহ্বার নিচে স্প্রে থাকে, আমরা যে হার্টের স্প্রে দিলে কমছে। এই তিনটার যদি তিনটাই পজিটিভ হয়, ইয়েস হয় যে মাঝখানে ব্যথা, রেস্ট নিলে বাড়ে, রেস্ট নিলে কমে, ইয়েতে বাড়ে, পরিশ্রম করলে বাড়ে, মানসিক অথবা শারীরিক 2টা পরিশ্রমে। একটা টেলিফোন আসলো ব্যাড নিউজ, তাতে তার বুক ব্যথা বেড়ে গেল, এটাও কিন্তু হার্টের ব্যথা, এটাও কিন্তু হার্টের ব্যথা। এই তিনটা যদি পজিটিভ হয়, ইয়েস হয়, তাহলে হার্টের, 2টা হলে অ্যাটিপিক্যাল হার্টের ব্যথা, আর 3টাই যদি নো হয় তাহলে নন কার্ডিয়াক পেইন। এটা আমরা এখানে একটা কথা বলছিলাম যে আমরা সাধারণত হার্টের কথাতে যখন আসি, তখনই সাধারণত যাদের বাসায় এক্সপেরিয়েন্সগুলো আছে, যে আমরা বলছি যে রিং পরানোর বিষয়টা, বা আমরা বলছি যে এনজিওপ্লাস্টি করার বিষয়টা, এখানে যদি একটু বলেন যে আসলে এই সিচুয়েশনগুলো কখন আমরা দেখছি এবং এই জায়গাটুকুতে আমরা এখন কিভাবে চিকিৎসা দিচ্ছি। মানে ফার্স্ট বলি যে এনজিওগ্রাম কি, কখন করতে হয় এবং এনজিওগ্রামের পরের কেন করা হয়। এনজিওগ্রাম হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড হার্টের ব্লকের পরীক্ষা, এর পরে আর কোনো পরীক্ষা নেই। হার্টের একটা, আমি মানে আমাদের দেশে আমি একা বলবো না, অনেকেই হাত দিয়ে করি, ডে কেয়ার ভিত্তিতেও করা যায়, কয়েক ঘন্টা 5-6 ঘন্টা ভর্তি থাকলে হাতের রেডিয়াল হার্টে আমরা যেখানে পাস দেখি, ওখান থেকে একটা চিকন কোনো অবশ করে, মানে একটু লোকাল অবশ করে, পুরো অ্যানাস্থেশিয়া দিয়ে না, একটা মশার কামড়ের মতো ব্যথা পাবে, এই দিয়ে একটা তার ঢুকায় হার্টের রক্তনালীগুলো ফুটায় তোলা হয় রেডিও ওপেক ডাই দিয়ে, কোথায় কত পার্সেন্ট ব্লক আছে, কয়টা রক্তনালী, হ্যাঁ, এইটা কাদের করা হয়। যদি হার্ট অ্যাটাক অথবা হার্ট অ্যাটাকের মতো হয়, যেমন তীব্র বুক ব্যথা, টোপোনিনাই একটা টেস্ট, ব্লাডের টেস্ট পজিটিভ, ইসিজি চেঞ্জ হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের মতো হচ্ছে তাদের, অথবা ইটিটি তাদের বারবার করতে বলছে, ইটিটি যাদের পজিটিভ, ইটিটি পজিটিভ হার্ট অ্যাটাকের মতো অথবা হার্ট অ্যাটাক। আমরা আরেকটু জানবো, একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে আসছি। আচ্ছা, এই 3 গ্রুপেরই আমরা এনজিওগ্রাম করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি। ফজলুল হক বলছিলাম, ফজলুল হক বলছিলাম। জি, আমি আজকে প্রায় 4 বছর যাবত হার্টে অ্যাটাকে আর কি, আমার রিং করানোর কথা ছিল, 2টা রিং কর মেডিসিনের উপরেই চলছে। মাঝে মধ্যে একটু হার্টের বুকে ব্যথাটা হয়, শরীরটা এখন বর্তমান রোজার পরের থেকে কোনো কিছু খাইতে পারি না। আর একটু করাইছি প্রায় 2 মাস 2.5 মাস হইলো। আমার চোখে অপারেশন করার কথা ছিল, চোখের অপারেশনটা তারা করতেছে না, কারণ অপারেশনের যতটুকু পাসের পয়েন্ট লাগে তার থেকে অনেক কিছু কম আছে, 40 আছে। আর এই ইকোস্পিন প্লাসটা কি আমি রেগুলার খাবো কিনা, দাঁতের গোড়াতে রক্ত আসতেছে। একটা রক্তনালী ব্লক দিয়ে হার্ট অ্যাটাক হয়েছিল, এখন আরও যে হার্টের যে 3টা বড় বড় রক্তনালী আছে, তার আরও 2টাতে এফেক্ট করছে, ব্লক বেড়েছে, এই জন্য উনি হাঁটতে পারছে না, বা কাজ করতে গেলে 15 মিনিট 10 মিনিট ব্যথা হচ্ছে। আর আপনি যে দাঁতের গোড়া দিয়ে রক্ত যাচ্ছে, এটা এনক্লোগ প্লাস বলছেন, প্লাসটা বাদ দেন, শুধু এনক্লোগ খান। এখানে 2টা রক্ত পাতলার ওষুধ আছে একসাথে, একটা বাদ দিয়ে দেখেন যে রক্তটা বন্ধ হোক, এবং আপনাকে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার করণীয় কিছু আছে কিনা। আপনার মতো রুগী কিন্তু আমাদের শিক্ষা দিচ্ছে যে সময়ের 1 ফুট 10 ফুট করে ফেলেছেন, সময়ের 1 ফুট 10 ফুট করেছেন, 1 ফুট নয়, 2 ফুট নয়, 5 ফুটও নয়, 10 ফুটও পার হয়ে গেছে। এখন আপনাকে এনজিওগ্রাম চেক এনজিওগ্রাম করে কিছু করার আছে কিনা, কারণ আমরা ওই কথাতেই ফিরে আসি, আমাদের ডক্টর মলি করেছেন যে রিং লাগানো, মানে এনজিওগ্রাম কখন করা হয়। এনজিওগ্রাম বলে আসলাম যে ইটিটি হার্ট অ্যাটাকের মতো, হার্ট অ্যাটাক যেমন উনি একটা চেক এনজিওগ্রামের রুগী, যে একটা এনজিওগ্রাম করে তার করোনারি হার্টের রক্তনালীগুলো ফুটাই তুলতে হবে। চিকিৎসা পদ্ধতি পুঙ্খানুপুঙ্খানুরূপে নিরূপণের জন্য কি চিকিৎসা পদ্ধতি হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা, যদি 50%-এর নিচে ব্লকগুলো থাকে তাহলে ওষুধেই ভালো হবে, যদি 70% যায় এবং যদি 1টা 2টা 3টা হয় তাহলে রিং,
এনজিওপ্লাস্টি যেটাকে বলা হয়। রিং আমি বলতে চাই না, স্টেন্টিংই বলতে চাই, এটার আসল নাম রিং। এটা জনগণ এটা নাম করে দিছে, কিন্তু আমি স্টেন্টিং বলি, তাহলে এনজিওপ্লাস্টি বলি। এনজিওপ্লাস্টি আরও যদি বেশি ব্লক থাকে এবং রিংয়ের পর্যায়ে না থাকে তাহলে বাইপাস। এই তিনটা পদ্ধতি নিরূপণের জন্যই এনজিওগ্রাম করা, আর কিছু না। একটা ইটিটি যে পজিটিভ, তারও যে এনজিওগ্রাম করবো, একটা ইয়াং ছেলে, তাহলে দেখা গেলো একটা ফার্স্ট রক্তনালী এলএডি, ওখানে 99% ব্লক, তাহলে একটা রিং বসাই দিলে হলো। কিন্তু জোর করে কিছু করা যাবে না। রিংয়ের রুগী বাইপাস করা যাবে না, বাইপাসের রুগী রিং বসানো যাবে না, ওষুধের রুগী রিং বসানো যাবে না। এই জন্য ডাক্তারকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সিদ্ধান্ত নেওয়ার জন্যে, এবং রুগীও নিজে বুঝবে যে তার ব্লকগুলা কত মাত্রায়, কত পার্সেন্টেজ, কত নাম্বার, কয়টা ব্লক, 4টা ব্লক না 5টা ব্লক না 1টা ব্লক, তাই উনিই বুঝবে যে চিকিৎসা পদ্ধতি কী। আমরা বয়সের সাথে ব্লকগুলাকে চিহ্নিত করে আমরা চিকিৎসা পদ্ধতি পেশেন্টদেরকে ঠিক করে দিই, যে আপনি মা বাবা আপনি ওষুধে ভালো থাকবেন, আপনার এতগুলা ব্লক 50%, অল্প 50-60% আমরা ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু অনেকগুলো ওষুধ খেতে হবে, কারণ তার সময়ের 1 পর সময় 10 পর হয়ে গেছে। সেকেন্ড গ্রুপ এনজিওপ্লাস্টি, যারা ইয়াং পেশেন্ট, যারা কর্মক্ষম, তাদের কোনো হার্টের রক্তনালীতে ব্লক থাকতে পারবে না, ভারী কাজ করবে কী করে ব্লক নিয়ে, তাদের আমরা ব্লকগুলো রিং দিয়ে বা এনজিও আপনি যেটা বললেন স্টেন্টিং করে ঠিক করে দিই। আর যারা একটু বয়স্ক 60-এর ঘরে, ব্লক 4টার বেশি, রিং এনজিওপ্লাস্টি করতে গেলে খরচ বেশি, ব্যয়বহুল হয়ে যাবে, তাদেরকে আমরা বাইপাস করাই দিই, পার্মানেন্ট চিকিৎসা হয়ে গেল। অল্প কিছু ওষুধ খাওয়া লাগবে, তার ব্যয়ও কমবে কিছুটা। এটাই আধুনিক চিকিৎসা। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রতিরোধমূলক ব্যবস্থাটাই সবচেয়ে বেশি এখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে আমরা স্যার শেষ বক্তব্য নেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করবো যে অনেক সময় স্যার কিছু পেশেন্ট থাকে যে প্রেশার বেড়ে গেল, ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ার পর যখন প্রেশার আবার নর্মাল হয়ে যায় অনেক দিন ধরে, সে তার নিজের ডিসিশনে আবার ওষুধটা বন্ধ করে দেয়। তো এই বিষয়টিতে স্যার আসলে মানে এটা আসলে কতটুকু সঠিক? মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, যেহেতু আমি হার্টের ডাক্তার করাটাই স্বাভাবিক। এইটা খুবই ইম্পর্টেন্ট। এবার 17ই মে যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে গেল, তার স্লোগানই ছিল এটা, যে যেগুলো ট্যাবু আছে, মানে কুসংস্কার আছে, যেমন আপনি আজকে একটা তুলে ধরেছেন, এরকম কিন্তু 6টা কুসংস্কার আছে এই প্রেশার নিয়ে, যে আমি প্রেশার কমে গেল আমি আর খাবো না। না, প্রেশার তো আপনার ওষুধে কমেছে, প্রেশার তো ওষুধে কমেছে। আপনার যদি বেশি কমে যায়, আপনি যে ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দিয়েছে তার কাছে যাই আপনি ওষুধ ডোজ কমাই নিয়ে আসেন, কিন্তু একবারে বন্ধ করবেন না কোনো ডাক্তারের পরামর্শ দ্বারা, তাহলে ক্যাটাস্ট্রফি হবে, মানে দুর্ঘটনা ঘটবে, স্ট্রোক হবে। আপনারা তো জানেন প্রেশারের টার্গেট অর্গান ব্রেন, চোখ, হার্ট, কিডনি, তা যে কোনো একটা, কিডনি তো আস্তে আস্তে ড্যামেজ হবে, হয় স্ট্রোক হবে, এক সাইড প্যারালাইসিস হয়ে যাবে, হেমোরেজিক স্ট্রোক হবে, নাহলে হার্ট অ্যাটাক হবে, না চোখ অন্ধ হয়ে যাবে, রেটিনাল আর্টারি হেমোরেজ হয়ে। এই জন্য একবারে বন্ধ করা যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে না যে তা না, সে যদি এই যে আমি যেটা দেখালাম লাইফস্টাইল চেঞ্জ, সে যদি থেরাপিউটিক টিএলসি করে, ওষুধের মতো লাইফস্টাইল চেঞ্জ করে, যে একবারে ভাত 1 চামচের বেশি খায় না, রুটি খেলে 1টার বেশি খায় না, তার হেলদি ফুড হ্যাবিট, শাকসবজি প্রচুর খায়, প্রচুর কালারফুল শাকসবজি খায়, প্রচুর ফলমূল খায়, প্রচুর প্রোটিন খায়, ভালো প্রোটিন বা ডিম, দুধ, এগুলা একটু এখানে বলে নিই যে আমরা কিন্তু এখন নতুন যে স্টাডি আসছে, পিওর স্টাডি, তাতে বলেছে যে একটা ডিম কুসুম সহ খেতে হবে, 2টা ডিম খেলে একটা কুসুম সহ, একটা কুসুম ছাড়া খেতে হবে, তাতে কোনো ক্ষতি নাই। 1 কাপ পাতলা দুধ খাওয়া যাবে, একটা ছোট সবজি কলা খাওয়া যাবে। কারণ বয়স্ক মানুষদেরই তো হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ হয়, তাদের উচ্চ রক্তচাপ কেউ বলে যে স্যার দুধ খেলে প্রেশার বেড়ে যায়, ডিম খেলে প্রেশার, না, বডি ভিটামিন কোথায় পাবে? ভিটামিনের একটু টাকা অনেক, ভিটামিন যদি কিনে খেতে যাই, ফুড সাপ্লিমেন্ট আমি কিছু দরকার নাই, ন্যাচারাল খাবারই সবচেয়ে ভালো। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকে একদমই যেহেতু শেষ পর্যায়ে আছে, আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছিলাম যে হৃদরোগের প্রতিরোধে কি করণীয়, এটা নিয়ে যদি শেষ কোনো পরামর্শ থাকে স্যার। শেষ পরামর্শ হচ্ছে যে আগে স্লোগানটা বলে নিই, পরে যদি টাইম চলে যায়। আমার ব্যক্তিগত স্লোগান হচ্ছে যে হৃদরোগের জন্য যে প্রতিরোধী প্রথম এবং প্রধান, আপনার হৃদয় আপনার হাতে, আজ থেকে আপনার হৃদয়ের যত্ন নিন, এটা হচ্ছে আমার স্লোগান। প্রতিরোধী প্রথম এবং প্রধান, প্রথম স্টেপই হচ্ছে প্রতিরোধ, এবং এটাই আমার কাছে এত দীর্ঘদিনের এই চাকরি জীবনের শেষে এসে আমি বুঝতে পারছি যে প্রতিরোধ কত। এবং হার্টের চিকিৎসা একটা পিরামিডের মতো, পিরামিডের অ্যাপেক্সটা হচ্ছে একটা রিং লাগাই দিলাম, একটা পেসমেকার লাগাই দিলাম, একটা আধুনিক চিকিৎসা দিলাম, কিন্তু বেস যেটা যার উপর ভিত্তি করে দাঁড়ায় আছে চিকিৎসা পদ্ধতি, তার বেসগুলাই হচ্ছে আমার প্রতিরোধের
কাজ করে। একটা রিং লাগালেও কিন্তু তার খাদ্যাভ্যাস, আমার এখানে যে দেখালাম যে ইয়েতে স্ক্রিনে যে খাবার, হেলদি খাবার খেতে হবে। হেলদি খাবার মানে প্রচুর কম দামি শাকসবজি, প্রচুর কম দামি দেশি ফল, প্রচুর ছোট মাছ এবং মুরগি পর্যন্ত অ্যালাউ করা যাবে। ধূমপান সম্পূর্ণ বর্জন করতে হবে এবং শারীরিক পরিশ্রম আমরা কেউ করি না, শারীরিক পরিশ্রম করতে হবে এবং মানসিক অবস্থা ভালো রাখতে হবে, মন সবসময় প্রফুল্ল রাখতে হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা একদমই শেষ পর্যায়ে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম হৃদরোগের প্রতিরোধে কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে। আশা করি দর্শক আপনারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।